তৈরি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 8 বছর আগে। 8 বছরে আপনারা জানেন বাংলাদেশে যে কোনো প্রকল্প তৈরি করতে এবং সেই প্রকল্প কার্যকর করতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। সেই সময়টা যাতে কমানো যায় সেটা অনেক চেষ্টা হচ্ছে এবং আমি জানি না সেটা কমানো যাবে কি যাবে না। তবে কিছু কিছু প্রকল্প আছে যেটা তৈরি করা যায়। আপনারা জানেন যে আপনারা তো অনেকেই জানেন যে আমি এই মন্ত্রণালয়ে এসেছিলাম আগস্টের 28 তারিখ 2024, আজকে নভেম্বর 2025। আমি যতদূর পেরেছি শুধু উত্তরবঙ্গে নয় এবং দক্ষিণবঙ্গে যে সমস্ত জায়গা একেবারে বিচ্ছিন্ন ছিল, জনবিচ্ছিন্ন একেবারে, যেখানকার জনগণের চলার অবস্থা ছিল না, সেখান থেকে শুরু করে উত্তরাঞ্চল আরো কিছু জায়গা আছে যেখানে আমি নিজে ভিজিট করবো দেখব। এইসব প্রকল্পগুলিকে সম্পন্ন করা, নতুন প্রকল্প তৈরি করা বলে এই পর্যন্ত এসেছে। আপনারা জানেন যে আপনার পত্রপত্রিকা পড়েছেন যে আমরা বন্দর ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য, আরো যাতে ভালো হয়, বিশেষ করে চট্টগ্রাম বন্দর যেটা আমাদের মেইন বন্দর, একই সাথে আমি চেষ্টা করছি মংলা বন্দরকে ডেভেলপ করার জন্য, সেই সাথে পায়রা বন্দরকে ডেভেলপ করার জন্য। আপনারা হয়তো পত্রপত্রিকা আরো পড়েছেন যে একটা ডিপ সি পোর্ট হচ্ছে যেটা মাথা করেছে, সেটা হয়তো 2030 সালে হবে। আপনারা এই পত্রপত্রিকা আরো পড়েছেন এই সময়ের মধ্যে বে টার্মিনালের যে প্রকল্পটা ছিল সেটাকে জীবন্ত করা, এবং 17 তারিখে আগামী 17 এই মাসে 17 তারিখে আমরা হয়তো আপনারা দেখবেন যে বিদেশি একটি কোম্পানি নতুন টার্মিনাল তৈরি করছে, সেটা হবে যেটার নাম হচ্ছে এপিএম টার্মিনাল, যেটা আপনারা মার্ক লাইন, যে বিশ্বের অন্যতম বৃহত্তম শিপিং কোম্পানি এবং যাদের কন্টেনার আপনারা দেখে থাকেন নিশ্চয়ই উত্তরবঙ্গেও আসে, তারা একটি টার্মিনাল তৈরি করবে। সেখানে আলটিমেটলি আমি এখন পর্যন্ত বলতে পারি না, তবে এস্টিমেটেড $3 থেকে $4 বিলিয়ন এখানে বাংলাদেশে তারা ইনভেস্ট করবে। একই সাথে বে টার্মিনালের টোটাল মিলে $5 থেকে $6 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। এই ইনভেস্টমেন্টগুলো আনতে আমাদের কষ্ট হয়েছে গত 1 বছর। আমরা চেষ্টা করেছি, এই সরকার চেষ্টা করেছে যাতে চট্টগ্রাম বন্দরকে আরো সম্প্রসারিত করা যায়। বিশ্বের অন্যতম বন্দর, বিশ্বের অন্যতম বন্দর হলো এটার রেডি অনেক নিচে, এটাকে আমরা আপ করার চেষ্টা করছি এবং আশা করি ডিসেম্বরের শেষের দিকে আপনারা পত্রপত্রিকা পড়বেন এই নতুন টার্মিনালগুলো তৈরি হবে। নতুন টার্মিনালগুলো যখন তৈরি হবে তখন আমরা এটাও চেষ্টা করছি, এই 3 দিন আগে আমরা দেশের লজিস্টিক খাতের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল বা যেটা আপনাকে বলে নীতি, সেই নীতি তৈরি করেছে। সেখানে সবচেয়ে বড় যে নীতিটার মধ্যে আমি প্রবেশ করছি সেটা হচ্ছে নদী বন্দরগুলোকে উন্নত করা। ওই নদী বন্দরগুলো যদি শুধু উন্নত করা হয়, নদী বন্দরগুলোকে মেইন বন্দরের সাথে লাগানো, যেটার জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করছি। ইতিমধ্যেই আমরা বিচার বিবেচনা করছি যে ঢাকার যে টার্মিনাল ছিল, একটা নতুন টার্মিনাল হয়েছিল বেশ কিছু বছর আগে পানগাঁও, সেটাকে অপারেশনের জন্য বিশ্বের অন্যতম বড় একটি যারা বন্দর পরিচালনা করে এবং যারা এই নদী বন্দর থেকে ইউজ করে মাল্য পরিবহন করে, সেরকম একজন আনার জন্য এটাও হয়তো আশা করি এ মাসের মধ্যে হবে। এছাড়া বিআইডব্লিউটি এখন শোনা যাচ্ছে বুঝলেন? ওকে। এছাড়া বিআইডব্লিউটি অনেক কাজ করেছে গত 1.5 বছর, সেগুলো এখন আমি লিস্ট দিতে চাচ্ছি না, কিন্তু আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যানকে বিশেষ করে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা বসে যে কোনো পরিকল্পনা, ছোট ছোট পরিকল্পনা খুব তড়িৎ গতিতে বাস্তবায়ন হয়েছে, যদিও এটাও অনেক বছর লেগেছে, এর পেছনে অনেকের অবদান আছে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আমি যে ফিউচার পরিকল্পনা করছিলাম, কালকে কথা বলছিলাম যে এটা পরিচালনার জন্য একটা ইন্টারন্যাশনাল টেন্ডার করা, ইন্টারন্যাশনাল টেন্ডার, আন্তর্জাতিক টেন্ডার। কারণ
বড় একটা পোর্ট, এটা মেনটেন করা, এর ইকুইপমেন্ট নিয়ে আসা। আমরা কিন্তু আমি বলেছি প্রথম থেকে নগরবাড়িতে আমরা কোনো ইকুইপমেন্ট দেবো না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার থাকবে। আমরা যিনি লিজ নেবেন দুই পার্টে, একটা হচ্ছে বন্দর পরিচালনা আর একটা হচ্ছে গুদামজাত করা। যিনি লিজ নেবেন সমস্ত ইকুইপমেন্ট তার হতে হবে, এবং ইকুইপমেন্ট হবে বিআইডব্লিউটিএ যে প্রেসক্রিপশন মধ্যে ইকুইপমেন্ট চাচ্ছে। আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গাকে সরাসরি চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত করা, যাতে এই কন্টেনারে যারা মাল আনেন, যারা ব্যবসা করেন উত্তরবঙ্গে, তাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনি চিটাগং চট্টগ্রাম পোর্ট থেকে বের করতেই আপনার বিশাল সময় লাগে। ওই চট্টগ্রাম পোর্ট থেকে বের করতে, তারপরে রাস্তার যে অবস্থা, আমি জানি না উত্তরবঙ্গে আসতে কতদিন লাগে, নিশ্চয়ই নট লেস দেন ও চট্টগ্রাম পোর্ট থেকে বেরোয়ার পর 14 থেকে 15 দিন। এবং এইতে যে খরচটা আপনাদের হয়, যে বিড়ম্বনাটা আপনাদের হয়, সেটা দূর করার জন্য ইন্টারনাল ব্যবস্থা যদি আমরা কন্টেনার আনতে পারি, সেখানে আমি নগরবাড়িকে যুক্ত করার জন্য অলরেডি বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সাথেও আলাপ করেছি। আমরা 3টা জায়গায় চেষ্টা করবো, বরিশাল, খুলনা, নগরবাড়ি, এবং অনেকে বলছে 10 শহরের একটা পয়েন্টে নিয়ে। এগুলো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, কিন্তু এই পরিকল্পনার পিছনে আপনাদের সহায়তা দরকার, আপনাদের জিনিসটা বোঝার দরকার যে বাইরের কোনো লোককে যদি আমি অপারেশন দিই, তার মানে এই না যে এই বন্দরটা সে নিয়ে যাবে। লোকাল যেমন কাজ করে বাইরের লোকের কাজ করে। বাইরের সুবিধাটা কি? তারা টেকনোলজি নিয়ে আসবে, কারণ এটা তারা প্রফিটেবল বানাতে চায়। যদি তারা মনে করে যে এটা ভবিষ্যতে প্রফিটেবল হবে, তাহলেই মাত্র তারা আসবে। যদি মনে করে প্রফিটেবল হবে না, তাহলে তো তারা আসবে, তখন আমাদেরকে অন্য চিন্তা করতে হবে। কিন্তু আমার পরিবর্তন আছে, এই পোর্টটি অলমোস্ট, এই বন্দরটি একটা ছোটখাটো নদী বন্দর না, ছোটখাটো সমুদ্র বন্দরের মতো দেখতে যাবে। কারণ আজকাল যে মডার্ন ইকুইপমেন্টগুলো আসছে, সেই মডার্ন ইকুইপমেন্টগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব না। আমি বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে রিকোয়েস্ট করব, আপনারা যদি পরিকল্পনা করে যেতে যে গেটে ডিজিটাল ব্যবস্থা যেন হয়। যখন বন্দর থেকে বের হবে, তখন গেটে অনেক সমস্যা হয়। আপনি যদি ম্যানুয়ালি করেন, তাহলে এটা অনেক সময় লাগে। আমরা যাতে সময় কম আপনাদের কাছে দিতে পারি, কম সময়ে ডেলিভারি আপনারা নিয়ে যাবেন, হয়তো গুদামজাত করা লাগবে না, সেই অবস্থায় যে ডিজিটাল প্রকল্পটা হয়, সেটা তো আলাদা প্রকল্প। কারণ বাংলাদেশে এত বড় একটা ইন্টারনাল পোর্ট আমি দেখিনি। আমি বাগাবাড়িতেও গিয়েছিলাম, এবং বাগাবাড়িতে পোর্টের বিষয়ে আলোচনা করে আসছি। সেখানে ইয়ার্ডটাকে ফাঁকা করতে হবে, আরো কিছু প্রকল্প নিয়ে ওটা উন্নত করতে হবে। কারণ বাগাবাড়ি শুধুমাত্র পোর্ট নয়, এখানে তেলের ডিপো আছে, এবং তেলের ডিপোর জন্য যা যা করতে হয় তা করতে হবে। আসলে কি, আমরা এখন বাংলাদেশ ঠিক 70-এর দশকেও নেই, 80-এর দশকেও নেই, এমনকি 90-এর দশকেও নেই। আমরা এখন বিদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে যা করা দরকার সেটাই করা হচ্ছে। এর মধ্যে আমি জানি অনেক শ্রমিক ভাইয়েরা এখানে আছেন, অনেক ইউনিয়নের নেতারা আছেন। আপনারা যেটা খুশি হবেন যে আমি 1 বছরে শ্রম মন্ত্রণালয়ে বিএলএ, বাংলাদেশ লেবার অ্যাক্ট, এটাকে অন্তত শেষ করে দিচ্ছে। গেজেট হলেই এটা শেষ হয়ে যাবে, এবং এটা এই পর্যন্ত বিশ্বে যারা আমাদের মোটামুটি আমাদের সাথে ব্যবসা করেন, তারা এটাকে অত্যন্ত পজিটিভলি দেখেছে, যেটা আমাদের একটা নেগেটিভ বিষয় ছিল এই লেবার ল। সেটার জন্য আমাকে প্রায় 1 বছর, প্রায় 1 বছর প্রচণ্ডভাবে খাটতে হয়েছে। আপনারা তো অনেক সময় পেপারে দেখেছেন। তো আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো যে এই পোর্টটি মেনটেন করার, ধরে রাখার দায়িত্ব এখানে যারা বিজনেস করেন, এবং এই শহরে আপনার জেলা সম্পূর্ণ উত্তরবঙ্গের জনগণের দায়িত্ব। আপনারা, এটা আপনাদের সম্পত্তি, এখানে অন্য কেউ এসে নিয়ে যাবে না, এটা আপনাদের সম্পত্তি। এত সুন্দর থাকে, পরিষ্কার থাকে, এটা দেখাটাই তা। শুধু তাই নয়, আমি কোনো একটা প্রশ্ন আমি বলবো যে বিকেলে যাতে যারা ভ্রমণ করতে আসেন, তাদের জন্য মুক্ত রাখার জন্য
যাতে তারা অন্তত ওই জায়গাটুকু থাকে। এটা আমি সম্পূর্ণ জায়গাতে বলবো না, পার্টিকুলার জায়গায় ওনারা একটু ব্যবস্থা করবেন যাতে আপনারা এসে নদী দেখতে পারেন। আর একটি কথা যেটা আমি আপনাদের আছে, আমি ওনাকে অনুরোধ করবো, আমরা ইতিমধ্যে 4টি বড় ড্রেজার পেয়েছি নিজেদের। যেহেতু এখানে নামপতার সমস্যা হয়, আমি অনুরোধ করবো যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে একটি ড্রেজার রিজার্ভ রাখেন এই চ্যানেলটাকে। এটা অত্যাধুনিক ড্রেজার এবং বড় ড্রেজার, এবং কিছুদিনের মধ্যে আপনাদের এলাকাতে যাতে এই নদী পথটা যাতে এই নামপথা যেন মিনিমাম থাকে, যেখানে হয়তো ভবিষ্যতে আমরা কন্টেইনার আনা নেওয়া করতে পারবো, এবং একটা পোর্শন হয়তো কন্টেইনার টার্মিনাল স্ট্যাক করে রাখা যাবে। তো আপনাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমার কথা শোনার জন্য বা আমাদের কথা শোনার জন্য। আমাদের সাথে আপনাদের এই নদী বন্দরকে দেখার জন্য, এটাকে ধরে রাখার জন্য, এটাকে উন্নত করার জন্য আপনারা সাজেশনও দিবেন। যারা এখানে আছেন এই শহরের গণ্যমান্য ব্যক্তিরা সাজেশন দেবেন। আপনাদের জন্য খুব সুন্দর একটা অফিস বিল্ডিং হয়েছে, সেখানে আমি চেয়ারম্যানকে বলে একটা সাজেশন বা রাখার জন্য আপনারা আপনাদের মতামত যদি দেন ভবিষ্যতে উন্নত করার জন্য আমরা সেই মতামত গ্রহণ করবো। আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, পজিটিভলি দেখবেন, নেগেটিভ দেখার কোনো দরকার নেই। সরকার অনেক সময় অনেক কাজ করে, সেখানে হয়তো কিছু ভুল ত্রুটি ডেফিনেটলি হয়, কিন্তু আমার যতটুকু এই পর্যন্ত আমি যা করেছি আমি বটম আপ, নিচের থেকে নিচের মানুষের কি চাহিদা সেটা যদি আমরা না দেখে প্ল্যান করি, উপর থেকে যদি প্ল্যান চাপিয়ে দিই তাহলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আমি আশা করি আমি সবাইকে বলেছি যে আমার যদি আমি কোনো পরিকল্পনা করতে যাই তাহলে নিচের থেকে আপনারা কি চান, আপনাদের কাছ থেকে জানতে হবে, আপনারা কি চান সেটাই পরিকল্পনা রাখতে হবে। উপর থেকে আমি সেক্রেটারিতে বসে বা আমার সেক্রেটারিতে বসে একটা কাজ করে দিলাম, সেটা আপনারা গ্রহণ করলেন কি করলেন না ওটার কথা আর ধরলাম না। এটা আমার মনে হয় যে বাংলাদেশের আজকে নয়, বাংলাদেশের ভবিষ্যতে যারা সরকারে আসবেন তাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা ভোট দিই, প্রতিনিধি পাঠাই, কিন্তু প্রতিনিধিরা আমি বলতে চাই, কারণ অনেক অনেক বছর হয়ে গেছে আমি রাজনীতির উত্থান পতন দেখছি, আমাদের প্রতিনিধিরা কিন্তু বটম নিচের থেকে যে পরিকল্পনা করতে হবে এই পরিকল্পনা নিয়ে আমার মনে হয় না অনেকে আগান না। আমি তাদেরকে অনুরোধ করবো ইলেকশন সামনে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দেবেন, সবাই ভোট দেবেন, এবং যাকে আপনারা নির্বাচিত করবেন তিনি যেন অনুধাবন করতে পারেন যে জনগণের জন্য কিছু করতে পারে, নিচের থেকে পরিকল্পনা করে উপর থেকে আসতে হবে। আমি এটা নিয়ে আসলাম, আমি ওইটা নিয়ে আসলাম, কোনো লাভ হবে। আমি একটা স্কুল বানালাম, সেই স্কুলের লোকজন নেই, এটা কোনো লাভ হবে না। ইউনিভার্সিটি বানালাম, সেখানে কোনো টিচার নেই, কোনো লাভ হবে না। এটি পরিকল্পনার জন্য লোকাল যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন আমাদের অ্যাসেম্বলিতে, যিনি যাতে ওই পরিকল্পনা করতে সক্ষম হন, এই ধরনের মানুষ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, সব জায়গায় সব পাঠানো আছে। কাজে ওই ধরনের আপনার চিন্তা ভাবনা করে ভোট দেবেন, কারণ আপনারা ভোট দেবেন 17 বছর পরে। অনেকেই হয়তো ভোট দেয়নি, অনেকেই ছোট থেকে বড় হয়েছে, ব্যালট বাক্স দেখেননি, ভোট কেন্দ্রে যাননি। ইনশাল্লাহ এবার আশা করি সরকার দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার, যাতে আমরা একটা ভালো ভোট দেখি এবং সাহায্য করি ইলেকশন কমিশনকে ভালো ভোট করার জন্য। ডিপেন্ড করবে আপনাদের যারা ভোটার, তাদের উপর ডিপেন্ড করে যে ভোট ভালো হবে কি ভালো হবে না। আমরা দিয়ে বা কর্মকর্তা দিয়ে হয় না, আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি ভালো ভোট চান তাহলে আপনাকে ভোট কেটে যেতে হবে, আপনার পছন্দ মতো লোককে ভোট দিতে হবে, এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটার জন্য ডেফিনেটলি সরকার থেকে। আবার আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমি সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ করবো যে এটা আপনাদের ভোট, এটা বিআইডব্লিউর ভোট, এটা আপনাদের ভোট, আপনাদের ভোট। আপনারা যাতে দেখে রাখবেন যাতে এখানে যে কার্যকর ঠিক আসুক না কেন
তাকে সহযোগিতা করবেন, তিনি যাতে ভোটটাকে অধিক ভালোভাবে কার্যকর রাখতে পারেন, কার্যক্রম করেন। কারণ এটা অনেকে আপনার আর্নিং সোর্স, অনেকে সংসার চলবে এই ভোটের উপর ডিপেন্ড করে। আজকে শুরু হলো, শিওর আপনারা বুঝতে পারবেন এই ভোট আরও তখন উন্নত হবে, তখন হাজার হাজার লোকে, এই অঞ্চলে হাজার হাজার লোকে